দেখছেন এটিএন নিউজ অ্যাট 3-তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশায়েক। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাবো। সারা বিশ্বে আক্রান্ত ৭৬,০৯,৭৩১, সুস্থ হয়েছেন ৩৮,৫২,৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৪,২৪,০৮৪ জনের। বাংলাদেশে আক্রান্ত ৮১,৫২৩, সুস্থ হয়েছেন ১৭,২৪৯ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১,০৯৫ জনের। আরও ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন ১,০৯৫। সর্বশেষ হিসাবে আরও ৩,৪৭১ জনের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে রোগীর সংখ্যা দাঁড়ালো ৮১,৫২৩। মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে যা এ পর্যন্ত সর্বোচ্চ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে একথা জানানো হয়। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১৫,৯৯০টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪,৭৩,৩২২টি নমুনা এবং গত ২৪ ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৭১ জন। এ পর্যন্ত শনাক্ত ৮১,৫২৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ পর্যন্ত সুস্থ ১৭,২৪৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। এ পর্যন্ত ১,০৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। লকডাউনে থাকা পূর্ব রাজাবাজারে নিত্য পণ্যের বাড়তি দাম নেওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা। কয়েকটি অনলাইন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সরবরাহ করা হচ্ছে এসব নিত্যপণ্য। লকডাউনের তৃতীয় দিনে এসেও নানা অজুহাতে ভেতরে ঢোকা ও বাইরে বের হওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। ইমরান হোসেন সুমনের রিপোর্ট দেখুন। করোনা সংক্রমণের রেড জোন পূর্ব রাজাবাজার। করোনাকালের ৩ মাসেরও বেশি সময় পর এখানে চলছে পরীক্ষামূলক লকডাউন। এর তৃতীয় দিন ছিল শুক্রবার। তবে নানা কারণেই এই লকডাউন এলাকা থেকে বের হওয়া প্রবেশ থামছে না। আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। লকডাউনের ফলে যে সমস্যার মুখোমুখি বাসিন্দারা তা হলো নিত্যপণ্য নিয়ে। যদিও প্রবেশে কড়াকড়ির কারণে বাসাবাড়িতে থাকাদের বক্তব্য জানা যায়নি, বাইরে থাকা স্বজনেরা সবজি, মাছ সহ অন্য জিনিস দিয়ে যাচ্ছেন প্রিয়জনদের। জানালেন বাইরের বাজারের চেয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে কিনা তা তারা বুঝতে পারছেন না। আমাদের যেটা দরকার, যে আম দরকার ছিল তাই বাইরে থেকে নিয়ে আসছি। আমটা তো আর ভিতরে নাই, এমনি অন্য কিছু ভিতরে আছে। ব্যাংকের থাকলে লাভ হবে কি, এবার ফ্রি তো দিচ্ছে না। সেখানে কি দাম বেশি না কি আছে? দাম বেশি কম কি আমরা তো জিজ্ঞাসা করতে পারি না, কারণ টাকা নেই, জিজ্ঞেস করে কি হবে। টাকা থাকলে তো মনে করেন ১ টাকার জিনিস ১০ টাকাতে কিনে খেতে পারবো, টাকা না থাকলে খাবো কোথা থেকে। লকডাউনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিত্যপণ্য সরবরাহের দায়িত্ব দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। তারা বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করছে কিনা তাও জানা নেই স্বেচ্ছাসেবকদের। এখানে অনলাইনের 3টা গাড়ি অলরেডি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত 3টা গাড়ি 4টা গাড়ি আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু আছে। আমরা একেবারে বাজার মূল্যে দিচ্ছি। বাজারে যে মূল্যটা একদম সেই মূল্যটাতে আমরা দিচ্ছি। কিছু কিছু জায়গায় আমরা সেটা ফ্ল্যাট রেট করে দিয়েছি। পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে সামাজিক দূরত্ব বজায় না রাখা কিংবা মাস্ক না পরলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তেই থাকবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ। করোনাকাল পেরিয়ে অর্থনৈতিক উত্তরণের পথে রেকর্ড ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। জানালেন, প্রণোদনা আর উন্নয়ন কর্মসূচির অর্থ যোগান দিতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের আকাশ ছোঁয়ার প্রত্যাশা। ১,৯০,০০০ কোটি টাকার ঘাটতি ব্যবস্থাপনায় অর্থমন্ত্রীর পরিকল্পনা দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ। সরকারের ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট নিয়ে বিস্তারিত দেখুন মফিদুল তপুর রিপোর্টে।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজন সামাজিক দূরত্ব মেনে চলা এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি। এবারের বাজেট অধিবেশনেও তাই চেষ্টা করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন করলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে ডিজিটাল ভিডিও প্রেজেন্টেশনে তুলে ধরা হয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা। মহান জাতীয় সংসদে গত 6 মাসে করোনা ভাইরাসের দাপটে স্থবির বিশ্ব অর্থনীতি, যার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। এমনই এক বাস্তবতায় দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দিয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর। 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট করোনা সংকট উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি ও বাজারে পর্যাপ্ত অর্থের সরবরাহ বজায় রাখতে সরকারি ব্যয় বাড়ছে নতুন বছরের বাজেটে। উন্নয়ন প্রকল্প বাবদ এডিপিতে বরাদ্দ থাকছে 2,05,145 কোটি টাকা। এছাড়া মোট 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার প্রণোদনা বাস্তবায়নের ঘোষণা রয়েছে এবারের বাজেটে। অর্থমন্ত্রীর আশা, সরকারের বিনিয়োগ বৃদ্ধি, চলমান সংস্কার কার্যক্রম এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে আগামী অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির ধারা কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে। তাই আগামী অর্থবছরের প্রবৃদ্ধি 8.2% ধরা হয়েছে বাজেট প্রস্তাবে। মূল্যস্ফীতির লাগাম 5.4% থাকবে বলেও আশা করছেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। তবে করোনার ধাক্কা সামলে উঠতে ব্যক্তিশ্রেণীর করদাতাদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ানো হয়েছে করমুক্ত আয়ের সীমা। টানা 5 বছর 2.5 লাখ টাকায় স্থির থাকার পর এবারের বাজেটে তা 3 লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দিতে পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন 2.5%। করোনা সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি মোকাবেলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বেড়েছে, যা আরও বাড়বে আগামী অর্থবছরে। জোর দেয়া হবে শিল্পের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধি ও করোনা পরবর্তী বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতেও। অর্থনীতিকে চাঙ্গা করতে থাকছে কালো টাকা সাদা করার সুযোগও। করোনার আর্থিক ক্ষতি সামাল দিতে বাজেটে উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়াচ্ছে সরকার। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে বিশাল অঙ্কের প্রণোদনা প্যাকেজ, ফলে বাড়ছে বাজেট ঘাটতি। আর এই ঘাটতি অর্থায়নে ঋণ নেওয়া হবে বৈদেশিক এবং অভ্যন্তরীণ উৎস থেকে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই ঋণের অর্থ সুষ্ঠুভাবে ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরে আসবে বাংলাদেশ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা। বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি। সব দিক বিবেচনা নিয়ে করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট হচ্ছে এবারের বাজেট। এটি একটি জনবান্ধব, জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা, যার মাধ্যমে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎসাহ পাবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এডিবি সাময়িকীর হিসাবে আশঙ্কা করা হয়েছে করোনা পরিস্থিতির কারণে 14 লাখ মানুষ কর্মসংস্থান হারাতে পারে। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সরকার বাজেটে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। প্রস্তাবিত বাজেটে তথ্য প্রযুক্তি খাতের জন্য কোনো সুখবর নেই। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বাজেট পাশ হলে তথ্য প্রযুক্তি ব্যবহারে সাধারণ মানুষের ব্যয় আরও এক ধাপ বাড়বে। আপনার নাম, বয়স ও জেলার নাম বলে আপনার সমস্যার কথা বলবেন প্লিজ। করোনাকালে টেলিমেডিসিন সেবা সহ জীবন জীবিকার প্রায় প্রতিটি বিষয়ে মানুষকে নির্ভর হতে হচ্ছে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার উপর। অর্থমন্ত্রী নিজেও তার বাজেট বক্তৃতায় তথ্য প্রযুক্তিকে আরও কার্যকর করার উপর জোর দিয়েছেন। কোভিড-19 সংক্রমণ যাচাইয়ের জন্য একটি স্ক্রিনিং অ্যাপ ও জাতীয় কোভিড-19 ডিজিটাল সার্ভাইলেন্স সিস্টেম প্রস্তুত করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যে মাধ্যম ব্যবহার করে এই সেবাগুলো গ্রহণ করবেন,
সেই মোবাইল ফোনের ইন্টারনেট সহ সব ধরনের সেবার উপর সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় মোবাইল মাধ্যম হয়ে উঠেছে যোগাযোগের মূল চালিকা শক্তি এবং দেশকে ডিজিটাল ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল খাত। ঠিক এ সময়ে এ ধরনের করের বোঝা কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে না এবং এটা দরিদ্র মানুষের জন্য অসহনীয় হয়ে পড়বে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমরা যে মোবাইল খাত যেটা চেষ্টা করে যাচ্ছি সেটার জন্য এটা অন্তরায় হয়ে উঠবে। শুধু তাই নয়, অর্থমন্ত্রীর প্রস্তাবে ভালো খবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও। টেলিমেডিসিন ও করোনাকালের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ দ্রুতগতির ইন্টারনেট। ব্রডব্যান্ডের দাম কমাতে আইএসপি ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছিলেন তা পূরণ হওয়া দূরে থাক, উল্টো দাম বাড়ছে ইন্টারনেট রাউটারের। বাজেট প্রস্তাবনা সরকারকে আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পেসিফিক 3টি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। বাজেট যেটা ঘোষণা করা হয়েছে সেখানে এর কোনোটারই প্রতিফলন দেখতে পাইনি। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আসলে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য বাড়ানো ছাড়া আইএসপি মেম্বারদের আর কোনো গতি থাকবে না বলে আমি মনে করি। বাজেট ঘোষণার বহু আগেই তথ্য প্রযুক্তির ব্যবসায়ীদের 5টি সংগঠন এ খাতের জন্য থোক বরাদ্দের দাবি জানিয়েছিলেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সেই প্রত্যাশাও আলোর মুখ দেখেনি। আমাদের প্রস্তাবনায় 5,000 কোটি টাকার একটি তহবিল গঠন করতে বলেছিলাম, যেই তহবিল থেকে আইসিটি কোম্পানিগুলোকে সরল সুদে বিনা জামানতে 1 বছরের গ্রেস পিরিয়ড সহ লোন দেওয়া হবে। এছাড়া ডিজিটাল ট্রানজাকশন এবং ডিজিটাল কমার্সকে উৎসাহিত করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এগুলোকে করের আওতামুক্ত রাখা হোক। আমরা যদি ক্যাশলেস সোসাইটির দিকে এগোতে চাই, ডিজিটাল ট্রানজাকশন আমরা বাড়াতে চাই, তাহলে এই ধরনের ইনসেন্টিভ আমাদের প্রয়োজন রয়েছে। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি প্রণোদনার ঘোষণা দিয়েছেন। তবে ব্যাংক ঋণ প্রদানের নানা নিয়মের মারপ্যাচে তথ্য প্রযুক্তির ব্যবসায়ীরা সেই প্রণোদনার সুবিধা থেকেও বঞ্চিত। যথাযথ রাজস্ব আহরণের লক্ষ্যে সেলুলার ফোনের ন্যূনতম মূল্য নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। আগামী অর্থবছরের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ 10% কর দিয়ে বৈধ করে নিতে পারবেন কালো টাকার মালিকরা। করোনাকালে যখন নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমিকদের কপালে চিন্তার ভাঁজ, তখন ফের সুযোগ কালো টাকাওয়ালাদের। করোনার ধাক্কা সামাল দিতে বাজারে টাকার প্রবাহ বাড়াতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এই সুযোগ রাখার পক্ষে। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে। অর্থমন্ত্রীর সাফ কথা, দেশের প্রচলিত আইনে যাই থাকুক, নতুন অর্থ বছরের প্রথম দিন থেকে পুরো অর্থ বছরে 10% কর গুনে নিজের অপ্রদর্শিত আয় বৈধ করা যাবে। গুনতে হবে না বাড়তি জরিমানাও। আয়কর অধ্যাদেশে আয়কর প্রণোদনা সংক্রান্ত 2টি ধারা সংযোজনের প্রস্তাব করা হচ্ছে। অপ্রদর্শিত জমি, ভবন, ফ্ল্যাট, সঞ্চয়পত্র, শেয়ার আর বন্ড কিংবা ব্যাংকে পড়ে থাকা নগদ অর্থ যা এতদিন অর্জিত হয়েছে কর ফাঁকি দিয়ে, তার উৎস জিজ্ঞেস করবে না রাজস্ব বোর্ড। শুধু তাই নয়, কালো টাকাওয়ালারা তাদের অর্থ জমি, আবাসন, সঞ্চয়, বন্ডে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। চাইলে নগদ অর্থ বৈধ করে নেওয়া যাবে, সরাসরি বিনিয়োগ করা যাবে পুঁজিবাজারে। মাননীয় স্পিকার, তবে পরিসংখ্যান বলছে স্বাধীনতার পর থেকে 2016 পর্যন্ত নানা সময়ে এই সুযোগ রাখা হলেও এর ব্যবহার করে সাদা হয়েছে 13,372 কোটি কালো টাকা, আর এতে দেশের আয় 1,454 কোটি টাকা। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির প্রবণতা রোধকল্পে আয়কর অধ্যাদেশে একটি নতুন ধারা সংযোজন করা হবে। এদিকে এবারই প্রথম অর্থ পাচার ঠেকাতে আমদানি রপ্তানিতে দেওয়া তথ্য মিথ্যে প্রমাণ হলে বিনিয়োগের 50% অর্থ কর হিসেবে কেটে নেওয়া হবে ব্যবসায়ীদের পকেট থেকে। পরিসংখ্যান এও বলছে 10 বছরে দেশ থেকে অন্তত 5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা। 2020-21 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ কিছুটা বেড়েছে, তবে গতানুগতিক বরাদ্দে করোনাকালে শিক্ষা খাতের বাস্তবতার কোনো প্রতিফলন নেই। প্রাথমিক, মাধ্যমিক ও অন্যান্য শিক্ষা কার্যক্রমে অবকাঠামো উন্নয়ন ও আইসিটি সম্পৃক্তকরণ প্রাধান্য পেয়েছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। উপস্থাপন
2020-21 প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট ৬৫,১৩৯ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি 2019-20 অর্থবছরে যা ছিল ৬০,১১১৪ কোটি টাকা। জি মাননীয় অর্থমন্ত্রী, আপনি পেশ করুন। শতভাগ সাক্ষরতা লক্ষ্য অর্জন সহ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং ও ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম তৈরির প্রতি বেশি জোর দেওয়া হয়েছে এবারের বাজেটেও। প্রাথমিক ও গণশিক্ষা খাতে বাজেট বরাদ্দ ২৪,৯৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ২৪,০৪০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত এই বাজেটের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপনায় জড়িত কর্মচারীদের আর্থিক সক্ষমতার বিষয় ও গবেষণাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। যদিও বরাদ্দ ও প্রকল্পের তালিকায় অবকাঠামো উন্নয়ন, ল্যাব নির্মাণ ও যন্ত্রপাতি সরবরাহ ছাড়া আর কোনো বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। 2020-21 অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব ৩৩,১১৭ কোটি টাকা, যা চলতি বছরে ২৯,৬২৪ কোটি টাকা। কারিগরি ও বৃত্তিমূলক এবং মাদ্রাসা শিক্ষা কার্যক্রমকে মূলধারা সমমানে আনতে, প্রযুক্তিগত দক্ষতা ও ইংরেজি শিক্ষায় উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি জোর দেওয়া হয়েছে। এবারে কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ৮,৩৪৪ কোটি টাকা। 19-20 বাজেটে যা ছিল ৭,৪৫০ কোটি টাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মার্চের মাঝামাঝি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধার মুখে। এই দুঃসময়ে প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় না রেখে সরকারের অনলাইন শিক্ষা কার্যক্রম অনেকটাই প্রশ্নবিদ্ধ। তার উপর করোনাকালে শিক্ষকদের পারিশ্রমিক ও শিক্ষার্থীদের বেতন ভাতা নিয়ে চলমান জটিলতার কোনো দিক নির্দেশনা নেই এবারের বাজেট প্রস্তাবনায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আমরা সরাসরি যোগ দিচ্ছি এবং তাদের আত্মার এই করোনা ভাইরাসে যারা আমাদের বিশ্বে যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাদেরও আত্মার মাগফিরাত আমি কামনা করি। আজও যারা এখনো আক্রান্ত হয়ে হাসপাতালে এখনো চিকিৎসা আছেন, তারপরে বন্ধুগণ, আমি আবারও আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রকাশ করি। এই কঠিন অবস্থার মাঝেও আমরা কষ্ট করে আজকের আমাদের বাজেট পরবর্তী অনুষ্ঠানে আমরা আমাদের সাথে যুক্ত হয়েছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের এই সংবাদ সম্মেলনে যুক্ত হওয়া আমার সহকর্মী প্রতিনিধি ও প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আবার সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। বাজেট উত্তর সংবাদ সম্মেলন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আবার যারা এখন এতক্ষণ সবাইকে এখন স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই চিরাচরিত পদ্ধতির পরিবর্তন করে ভিডিও কনফারেন্স আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, আমাদের অর্থ সচিব মহোদয় এবং আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব, আমাদের ইআরডি সচিব মহোদয়, আমাদের জিডি সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয়, আমাদের সাথে আরো আমাদের সিনিয়র সচিব ব্যাংকিং ডিভিশনের মিস্টার আসাদ আমাদের সাথে সম্পৃক্ত আছেন। আব্দুল মান্নান ঢুকছে, কোন আরেকজন আইডি দিয়ে যারা সম্পৃক্ত আছেন আমাদের অফিসের সম্পৃক্ত আছেন। দর্শক, প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলেন আহম মুস্তফা কামাল। আমরা আবারও তার অনলাইন ব্রিফিং এ সংযুক্ত হচ্ছি। প্ল্যানিং মিনিস্টার সাহেব তিনি সম্পৃক্ত থাকার কথা, তিনিও সম্পৃক্ত হবেন। তো আমি আবারও আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি কথা বলতে চাই। বন্ধুগণ, এইবারের বাজেটটি এটি একটি স্বাভাবিক বাজেট নয়,
আমি আগেই বলেছি স্বাভাবিক বাজেট হলে আমাদের উৎসাহ তো অন্য জায়গায়। আজকে আমাদেরকে ক্রান্তি গেলে আমরা এখন ভিন্ন পথে এবং কিছু ভিন্নতায় আমরা অবস্থান নিচ্ছি। আমরা যদি কথাবার্তা বলেন তাহলে প্রোগ্রাম কেমন করে করবো বলেন? সবাই যদি কথা বলেন তাহলে তো আবার প্রোগ্রাম করা যাবে না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এবারে বাজেটটি আমাদের স্বাধীন বাংলাদেশের ৪৯তম বাজেট এবং বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। আমাদের এবার বাজেটটি গতানুগতিক ধারার কোনো বাজেট নয়। আমাদের আমাদেরকে আবার নতুন সুযোগ এবং জন্য আমি জানি না, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, কিন্তু অনেক সময় অন্যরা কথা বললে তখন বোঝা যাচ্ছে না। সবাই কথা বলে তো ঠিক না, এটা যদি আমরা সবাই যদি মেহরবানি করে কথা না বলেন তাহলে তো কারোর কথা শোনা যাবে না। ঠিক না, এটা এখন তো বন্ধ করতে হবে, আর কেউ জয়েন করতে, আর কোনো কাউকে সংযুক্ত হওয়ার জন্য সুযোগ দেওয়া উচিত না আমার মনে হয়, নাহলে কথা বলা যাবে না। স্যার সেন্ট্রালি এটা আনমিউট করা যায়, সেন্ট্রালি আনমিউট করলে হয়ে যাবে স্যার, তাহলে আর কেউ কথা বললে আসবে না। সেটা মেহরবানি করে করেন, না হলে তো মানে বাধাগ্রস্ত হলে তো সবার জন্য কষ্ট হচ্ছে। এই জন্য আমি অনুরোধ করবো যে যেটুকু সময় আমরা একসাথে আছি, আমরা আসুন, আমরা কথা বলি এবং কথা শুনি। আমরা তো কথা বলা এবং শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এই দর্শক, প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আমরা সরাসরি ছিলাম। এবার অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়, তবে দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। গত ৫ জুন ভোরে তার স্ট্রোক হলে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। তারপর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যে থাকছে। দাম কমবে কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি শিল্পে সহযোগিতার প্রস্তাব। করোনায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৪৭১। করোনা থেকে অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা এই বাজেট, মন্তব্য ওবায়দুল কাদেরের। ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট, ব্যয় বাড়ছে তথ্য প্রযুক্তি ব্যবহারে। প্রস্তাবিত বাজেট গতানুগতিক ও অবাস্তব বলছে সিপিডি, এবং ১০% কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@3-তে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন।
দর্শক, অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল গতকাল প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি অনলাইনে সংযুক্ত হচ্ছি। আমি আবারও আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপাতত হ্যাঁ এখানে তো পাচ্ছি না। ঠিক আছে, তুমি সিস্টেমে থাকো, আমাকে আবার বলতে হবে। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বাজেটের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখছিলেন অনলাইনে। আমরা সরাসরি সংযুক্ত ছিলাম। এবার অন্যান্য প্রসঙ্গের খবর জানাবো। করোনাকাল এবং পরবর্তী খাদ্য সংকট মোকাবেলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 29,983 কোটি টাকা, যা মোট বাজেটের 5.2%। এর মধ্যে কৃষিতে ভর্তুকির পরিমাণ ধরা হয়েছে 9,501 কোটি টাকা। করোনাকালে বিশ্বজুড়েই এখন অন্যতম শঙ্কার নাম খাদ্য নিরাপত্তা। আমদানি কমে যাওয়ায় এই খাতে ঘাটতি মেটাতে তাই অভ্যন্তরীণ উৎসের উপরে নির্ভরতার কথা বলছেন বিশেষজ্ঞরা। করোনা পরবর্তী পরিস্থিতিতে কোনোভাবেই যাতে খাদ্য সংকট সৃষ্টি না হয়, আর একে গুরুত্ব দিয়েই 2020-21 অর্থ বছরে বাজেট পরিকল্পনায় উৎপাদন বাড়ানোকেই বিবেচনায় আনার প্রস্তাব অর্থমন্ত্রীর। কৃষি ভর্তুকি 9,500 কোটি টাকা। বাজেটে কৃষি খাতের বরাদ্দ ব্যয় হয় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, পরিবেশ ও বন, ভূমি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে। আসছে বাজেটে এই বরাদ্দের মধ্যে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 11,868 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি বেড়েছে গতবারের তুলনায় 1,500 কোটি টাকা বেশি, হয়েছে 9,501 কোটি টাকা। মৎস্য খাতের উন্নয়ন ও বাজারজাত সমস্যার সমাধানে সহযোগিতার প্রস্তাব রয়েছে বাজেটে। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে নতুন প্রযুক্তিকেও উৎসাহিত করার কথা বলা হয়েছে। করোনার কারণে বড় ধরনের হোঁচট খেয়েছে পোল্ট্রি ও দুগ্ধ শিল্প। সে কারণে ডিম, দুধ ও প্রাণী সম্পদের বাজারজাত করতে সহযোগিতার পাশাপাশি পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণে সহযোগিতার প্রস্তাবও করা হয়েছে এই বাজেটে। তবে অর্থমন্ত্রীর এই অঙ্কের হিসেব বোধগম্য নয় সাধারণ কৃষকের কাছে। তারা চান উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং নগদ সহায়তা। যার 20 বিঘা 40 বিঘা মাটি আছে সে পাচ্ছে, যার 2-4 বিঘা মাটি সে তো পাইছে না। সরকার সরাসরি কৃষককে নিজে দেয়, তাহলে উপকার হবে কৃষকের। এছাড়া করোনাকালে কর্মহীন হয়ে পড়া বিশাল এক জনগোষ্ঠী ফিরে যাচ্ছেন গ্রামে, আর সেখানে তাদের উপার্জনের মূল নির্ভরতা থাকবে কৃষির উপরই। কিন্তু এই বাস্তবতাকে মোকাবেলা করার কোনো পথের কথা বলা হয়নি এবারের প্রস্তাবিত বাজেটে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ। কুড়িগ্রামের ফুলবাড়ির গঙ্গারহাট বাজার এলাকায় সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে গঙ্গারহাট এলাকার আব্দুল আওয়ালের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে নেমেছিল নির্মাণ শ্রমিক আল আমিন। বেশ কিছুক্ষণ ধরে তার সাড়া না পাওয়ায় সুজন নামে আরেক শ্রমিক তাকে উদ্ধার করতে নামেন। পরে তাদের দুজনে সাড়া না পেরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে দুজনের মৃতদেহ উদ্ধার করে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে $1.5 ট্রিলিয়ন বাজার মূল্য ছাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের। অ্যাপল স্টোরে বিক্রিতে উন্নতির পাশাপাশি ARM প্রসেসরের ম্যাক এবং চলতি বছর বসন্তে 5G আইফোনের উন্মোচন বিবেচনায় শেয়ার মূল্য বেড়েছে অ্যাপলের। $352 মার্কিন শেয়ার মূল্যে 430 কোটি শেয়ারের হিসেবে বুধবার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে $1.53 ট্রিলিয়ন।
এর আগে 2018 সালে প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে $1 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলকে পৌঁছে অ্যাপল। মিডল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা থাকছে। বগুড়ায় বাড়ি 2 জাতের হাইব্রিড মরিচ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি অফিস জানায়, শীতকালীন মরিচের আবাদ বেশি হলেও জেলায় এবার প্রায় 3000 হেক্টর জমিতে কৃষকরা গ্রীষ্মকালীন জাতটি চাষ করেছেন। এর মধ্যে বেশি চাষ হয়েছে ধনুট, গাবতলী, সারিয়াকান্দি, শেরপুর ও শাহজাহানপুর উপজেলায়। গত 1 মাস ধরে কৃষকরা কাঁচা মরিচ বিক্রি করছেন। টানা 6 মাস গাছ থেকে মরিচ তোলা যাবে। এতে খরচ বাদ দিয়ে বিঘা প্রতি প্রায় লাখ টাকা আয় সম্ভব। কৃষি কর্মকর্তারা জানান, সারা দেশেই বগুড়ার কাঁচা মরিচের বেশ চাহিদা রয়েছে। কৃষকরা প্রত্যাশা করছেন, করোনা পরিস্থিতির পর পরিবহন সংকট কেটে গেলে লাভ আরও বেশি হবে। সময় হলো আরো একবার বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা আইসিসির, এবং ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলের তালিকা প্রকাশ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@3-তে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক খবর জানাবো। আফগানিস্তানের যুদ্ধাপরাধের তদন্তে নিয়োজিত আন্তর্জাতিক আদালতের কর্মকর্তা কর্মচারীদের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে সংস্থাটি। এক বিবৃতিতে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আদালত বলে, এটি আন্তর্জাতিক অপরাধের বিচারের উপর হস্তক্ষেপ ও যারা সহিংসতার শিকার তাদেরও ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত করবে। এতে বলা হয়, এটি আইনের শাসনের উপর সরাসরি হস্তক্ষেপ। আন্তর্জাতিক বিচার আদালতের উপর একের পর এক আক্রমণের ধারাবাহিকতায় করা হয়েছে এটি। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে বলে, আন্তর্জাতিক আদালতের কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাদের আত্মীয় স্বজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। খেলার খবর জানাবো। ইংল্যান্ড সফরের ক্যাম্পের জন্য 30 ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তালিকা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন মোহাম্মদ আমির ও হারিস সোহেল। এদিকে ইংল্যান্ড সফরে দলের কোচিং স্টাফে ব্যাটিং কোচ হিসেবে ইউনিস খান ও স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মুস্তাক আহমেদ। এছাড়াও করোনার প্রাদুর্ভাব থাকায় দলের চিকিৎসক সোহেল সেলিমকেও রাখা হয়েছে তালিকায়। নতুন মুখ হিসেবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খেলা মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলীকে রাখা হয়েছে। আগস্টে ইংল্যান্ডের মাটিতে 3টি টেস্ট ও সমান সংখ্যক টি20 ম্যাচ খেলবে পাকিস্তান। তবে 1 মাস আগে জুলাইয়ের শুরুর দিকে ইংল্যান্ডে যাবে পাকিস্তান। সেখানে গিয়ে শুরুতে কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা, এরপর শুরু করবেন অনুশীলন। এবার এক নজরে প্রিমিয়ার লিগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় সর্বোচ্চ 46 জনের মৃত্যু, আক্রান্ত 3471। করোনা থেকে অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা এই বাজেট, মন্তব্য ওবায়দুল কাদেরের। ব্যয় বাড়ছে তথ্য প্রযুক্তি ব্যবহারে। প্রস্তাবিত বাজেট গতানুগতিক ও অবাস্তব, প্রতিক্রিয়া সিপিডি। 10% কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা। দাম কমবে কৃষি যন্ত্রপাতির, পোল্ট্রি শিল্পে সহযোগিতার প্রস্তাব। কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা আইসিসির।
এবং ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলের তালিকা প্রকাশ। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START, প্রেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বর।